আমি মোহাম্মদ জাকির হোসেন। তো আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তো আমাদের এই দ্বিতীয় অধ্যায় গতি। তো এই গতি সম্পর্কে আমরা একটা ক্লাস দেব, এই ক্লাসটার ভিতরে সম্পূর্ণ তোমরা পাবা। যেমন গতি কাকে বলে এবং আপেক্ষিক স্থিতি কাকে বলে এবং গতি কত প্রকার এবং আমাদের কি সূত্রগুলো আছে, সম্পূর্ণ এই একটা ভিডিওর ভিতরে পাবা। তো তোমরা যদি পারো এই ভিডিওটা দেখে এবং তোমরা যদি পারো সেই টাকারও রাখতে পারো, অথবা তোমরা যদি পারো দেখো এই 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 ভিডিওটার ভিতরে একবার গঠনমূলক ভাবে তোমাদের এখানে ব্যাখ্যা অনুযায়ী আমরা এই ভিডিওটাতে দিচ্ছি, এই গতি সম্পর্কে আমরা সম্পূর্ণ করছি। তো এবার আসি আমরা গতি, যে গতি করি, গতিটাকে আমাদের স্থিতি এবং স্থিতি ও গতি সম্পর্কে আমরা জানবো। এবার আসো এখানে আছে স্থিতি। যেমন যদি আমরা স্থিতি করি, আগে দেখো স্থিতি কাকে বলে, স্থিতি কাকে বলে সেটা আগে আমরা জানবো। দেখো সময়ের সাথে সময়ে সময়ের সাথে বস্তুর সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে পরিবর্তন না ঘটলে সে অবস্থাকে স্থিতি বলে, সে অবস্থাকে স্থিতি বলে, তাকে স্থিতি বলে। যেমন এখানে দেখো কি বলছে, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সে অবস্থাকে স্থিতি বলে। যেমন একটা গাড়ি, কি আছে, একটা গাড়ি, দেখো এই গাড়িটা একটা গাড়ি আছে, তো এই গাড়িটা কি করছে, একবারে সময়ের সাথে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন, যেমন এখানে দেখো 10টা মানে 5 সেকেন্ডে এটা গাড়িটা স্থির অবস্থা আছে, কোনো জায়গায় ধারা নাই, কোনো কিছু হয়নি, তাহলে কি এটা কি অবস্থা আছে, কি এটা স্থিতি অবস্থা আছে, পরিবর্তন না ঘটে, এটা কি হচ্ছে, কোনো পরিবর্তন না ঘটে সে অবস্থাকে কি বলে, স্থিতি বলে। এবার দেখো আমরা একটা দেখবো আপেক্ষিক স্থিতি। তো স্থিতি মানে দেখো কি আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক স্থিতি আমরা কি দেখবো, আপেক্ষিক স্থিতি কাকে বলে। দেখো এবার কোন এই কাঠামো, কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে আপেক্ষিক স্থিতি বলে। তো আমরা এবার লিখতে পারি, কোন প্রসঙ্গ কাঠামো দেখো কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন না ঘটলে না ঘটলে তাকে কি আপেক্ষিক স্থিতি বলে, তাকে আপেক্ষিক আপেক্ষিক স্থিতি বলে। দেখো এখানে কি লিখছে, আপেক্ষিক স্থিতি কাকে বলে। দেখো মানে কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে কি বলে, আপেক্ষিক গতি স্থিতি বলে। যেমন একটা গাড়ি নিয়ে যদি আমরা কথা বলি, যদি এটা কোনো বস্তু কোনো পরিবর্তন হয়নি এবং কি যে গাড়িটা নিয়ে আমরা কথা বলতেছি, তার সাপেক্ষে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তাকে কি বলবে, আপেক্ষিক গতি বলবে। এবার দেখো আমরা স্থিতি এবং আপেক্ষিক স্থিতি সম্পর্কে জানছি। তো এবার দেখো আমরা যেটা দেখবো, আমরা এবার আসলে গতি কাকে বলে এবং গতি কাকে বলে, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে কি বলে, হারকে গতি বলে। তাহলে এবার আমরা দেখি এই গতি কাকে বলে। গতি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে গতি বলে, হারকে গতি বলে। দেখো এখানে কি বলছে,
সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে গতি বলে। যেমন এখানে যদি তোমার একটা গাড়ি, তো একটা গাড়ি যদি 5 সেকেন্ডে, কয় সেকেন্ডে, 5 সেকেন্ডে যদি ঢাকা থেকে, সরি, 5 সেকেন্ডে তোমার এক জায়গা থেকে এ এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেল, কি করলো, বি বিন্দুতে চলে গেল, সেকেন্ড হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে দেখছো, এখানে কি বলছে, দেখো সময়ের সাথে বস্তুর অবস্থানে, মানে সময়ের সাথে 5 সেকেন্ড, মানে 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে গতি বলে। তোমার দেখো 5 সেকেন্ডে যে গাড়িটা চলে গেল এ থেকে বি বিন্দুতে, তাহলে এটা কি হচ্ছে, সময়ের সাথে বস্তুর পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে কি বলে, গতি বলে। এবার আসো গতি। এবার তারপর আমরা দেখি গতি, গতি কয় ধরনের এবং কি। এবার দেখো একটা দেখি আমরা আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কাকে বলে, দেখো আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি। এবার দেখি আমাদের আপেক্ষিক গতি কাকে বলে। তো কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে আপেক্ষিক গতি বলে। তো এবার দেখো এটা কোন প্রসঙ্গ কাঠামো, কোন প্রসঙ্গ, কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুর পরিবর্তন হারকে আপেক্ষিক গতি বলে। আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি বলে। দেখো এখানে কি বলছি আমরা, আপেক্ষিক গতি কাকে বলে, কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, মানে একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার যে সাপেক্ষে যে পরিবর্তন ঘটে, তাকে পরিবর্তনের হারকে আপেক্ষিক গতি বলে। এবার আমরা গতির বিভিন্ন কত প্রকার এবং কি কি জানবো। আমরা বিভিন্ন প্রকারের গতি দেখবো। আমরা একটা সরলরৈখিক গতি দেখবো, ঘূর্ণন গতি দেখবো, পর্যাবৃত্ত গতি দেখবো এবং সরল স্পন্দন গতি দেখবো আমরা। তারপরে দেখো এখানে এবার এবার আসি আমরা গতি। এবার বিভিন্ন প্রকারের গতিগুলো দেখি আমরা, এবং এবার আসি আমরা গতি এবং কয় ধরনের এবং কি কি সেটা আমরা দেখি। এবার আসো গতির বিভিন্ন প্রকার, গতির পরিবর্তনটা আমরা দেখবো। এবার বিভিন্ন 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 প্রকার গতি সম্পর্কে এবার আমরা দেখবো। বিভিন্ন, দেখো এবার বিভিন্ন প্রকার যদি আমরা দেখি, এবার দেখো আমাদের বইয়ের ভিতরে লেখা আছে চলন গতি কাকে বলে, অথবা সরলরৈখিক গতি। তাহলে আমরা কি দেখবো, সরলরৈখিক গতি, কোন বস্তু যদি সরল রেখায় যায়, কি বলছে, কোন বস্তু যদি সরল রেখা যায় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলবে। যেমন তুমি যদি একটি রাস্তা দিয়ে যেতে যাও, তাহলে তোমার গাড়িটা দেখবা একবার সোজা সরল ভাবে চলা শুরু করছে। তাহলে এখানে বলছি কোন বস্তু যদি সরল রেখায় রেখা যায় তাহলে তার গতিকে কি বলবে, সরলরৈখিক গতি বলবে। তাহলে এবার দেখো সরলরৈখিক গতিটা আমরা দেখি এখানে, সরলরৈখিক গতি। এবার দেখো সরলরৈখিক গতি, দেখো কোন বস্তু যদি, তাহলে আমরা এবার লিখতে পারি কি, কোন বস্তু যদি সরল রেখায় যায় তাহলে তাহলে তার গতিকে কি বলবে, সরলরৈখিক গতি বলবে। তাহলে তার গতিকে গতিকে সরল রৈখিক গতি বলে। দেখো এখানে কি একটি এ থেকে এবং বি, একটি এ এবং কি এটা বি। দেখো এখানে কি বলছে, কোন বস্তু যদি, কি বলছে, কোন বস্তু যদি সরল রেখা মানে সোজা সরল রেখা যায় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলবে। তাহলে যেমন আমরা যদি বলি একটি সোজা সড়কে একটি গাড়ির গতি, তাহলে আমরা একটা কি উদাহরণ দিতে পারি, যেমন একটি একটি সোজা একটি সোজা সড়কে 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 একটি গাড়ি, একটি একটি গাড়ির গতি, একটি গাড়ির গতি। দেখো এখানে কি বলছে, তো আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি কি, একটি সোজা সড়কে মানে কি একটি সোজা রাস্তা, তোমার একটি গাড়ির গতি, মানে সোজা রাস্তা হলে কি গাড়িটা একবার কি সোজা যেতে থাকে। তো এখানে বলছে কি, দেখো কোন বস্তু যদি,
মানে একটি বস্তু যদি সরল রেখায় যায় মানে কি সোজাভাবে যায়, তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। তাহলে উদাহরণ হিসেবে দেখতে পাই কি একটি সোজা রাস্তা সড়কে মানে একটি সোজা সড়কে একটি গাড়ির গতি। দেখো আমরা সরলরৈখিক গতি সম্পর্কে জানছি, এবার আমরা জানবো ঘূর্ণন গতি কাকে বলে এবং ঘূর্ণন গতি কি সেটা আমরা আগে দেখি। এবার দেখো এখানে যদি আমরা দেখি এখানে ঘূর্ণন গতি, যেমন উদাহরণ হিসেবে দিতে পারি যেমন একটা ফ্যানের পাখা, একটা ফ্যানের কি পাখা। তাহলে এবার দেখো ঘূর্ণন গতি কাকে বলে। কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে কি একটি নির্দিষ্ট বিন্দু আছে ওই বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তার গতিকে কি ঘূর্ণন গতি বলবে। যেমন একটি ফ্যানের পাখা যদি আমরা ঘুরাই তাহলে কি একটা যে ফ্যান আমরা কি হ্যাঙ্গারের লগে টানার পর কি এটা একটি জায়গায় থাকে, তাহলে এটা কি সারাটা ঘুরতে থাকে, শুধু ঘুরতে থাকে, এটা হচ্ছে কি ঘূর্ণন গতি। যেমন আমরা যদি এবার ঘূর্ণন গতিটা কাকে বলে সেটা যদি লিখি, কোন বস্তু যদি একটি নির্দিষ্ট কোন কোন বস্তু যদি একটি নির্দিষ্ট কি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে সমদূরত্ব থেকে ঘুরতে থাকে ঘুরতে থাকে তাকে কি বলবে, তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলবে। তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলবে, ঘূর্ণন গতি বলে। এবার দেখো এখানে কি লেখছে, কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব মানে একটা নির্দিষ্ট বিন্দু আছে, যেমন আমার ফ্রেন্ড যদি টানাই তাহলে কি একটা নির্দিষ্ট বিন্দু জায়গা আছে, তাহলে এবার দেখো সমদূরত্ব থেকে ঘুরতে থাকে মানে কি এটা কি পুরোটা ঘুরতে থাকে, তাহলে তার গতিকে কি বলবে, ঘূর্ণন গতি বলে। তাহলে তাকে কি বলবে, ঘূর্ণন গতি বলে। উদাহরণ হিসেবে দিতে পারি একটি ফ্যান, ঠিক আছে, একটি ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি। যেমন আমরা কি বলতে পারি, যেমন একটা ঘড়ির কাঁটা কি করবে, একটা ঘড়ির কাঁটা শুধু ঘুরতেই থাকবে, কি করবে, এটা ঘুরতেই থাকবে, এটা হচ্ছে কি ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটা। তারপরটা দেখো, তারপর আমাদের ঘূর্ণন গতি গেছে, এখানে গেছে আমাদের সরলরৈখিক গতি এবং কি ঘূর্ণন গতি গেছে। তারপরটা দেখো আমাদের চলন গতি। তারপরে দেখো আমাদের চলন গতিটা দেখি আমরা। এবার এটা আমাদের কাছে ঘড়ির কাঁটা যেটা আছে এটা হচ্ছে ঘূর্ণন গতি। কেউ যদি প্রশ্ন করে তোমাদেরকে ঘূর্ণন গতি কাকে বলে, তাহলে তোমরা কি করবে জানো, তাহলে লাগবে কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে কি ঘুরতে থাকে তাহলে তাকে কি বলবো, ঘূর্ণন গতি বলবো। যদি বলো উদাহরণ দাও তাহলে বলবো তোমরা ফ্যানের পাখা অথবা বলবা কি ঘড়ির কাঁটা। তারপরে দেখো আমাদের এবার গেছে তারপরে আসি আমরা এবার চলন গতি কোনটা। দেখো কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে তার গতিকে চলন গতি বলবে। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, একটি বস্তুকে ঘুরতে না দিলে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এটা হচ্ছে কি চলন গতি, এটা হচ্ছে কি চলন গতি। যেমন কাঠমিস্ত্রিরা যেসব কাজ করে, কি করে কাঠমিস্ত্রিরা যেসব কাজ করে, তো একটা কাঠকে পরিষ্কার করতে হলে কি করে, একটা যন্ত্র দিয়ে কি করে এটা ঘষা শুরু করে। তো এখান থেকে যদি এটা যদি ইচ্ছা না চলে আমরা যদি ঠেলে দিই তাহলে কি বলছে, কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে মানে একই সময়, যেমন 5 সেকেন্ডে কি একই দিকে যাবে, একই দিকে যেতে থাকে তাহলে তার গতিকে কি বলবে, ঘূর্ণন গতি বলবে। তাহলে এবার আমরা লিখি চলন গতি বলবে। তাহলে এবার চলন গতি কাকে বলে, এবার আমরা একটু লিখি চলন গতি। চলন গতি চলন গতিটা দেখো কোন বস্তু যদি, এবার আমরা লিখি কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন যেন বস্তুর সকল যেন বস্তুর বস্তুর সকল কণা একই সময় একই সময় একই দিকে একই সময় একই দিকে যেতে থাকে
যেতে থাকে তাহলে তাকে চলন গতি বলে। তাকে চলন গতি বলে। কি বলছি দেখো, কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাকে কি বলে? চলন গতি বলে। উদাহরণ হিসেবে দিতে পারি কি, একটি বস্তুকে ঘুরতে না দিলে, কি একটি বস্তুকে, উদাহরণ হিসেবে আমরা এটা লিখতে পারি, একটি বস্তুকে ঘুরতে না দিয়ে, ঘুরতে না দিয়ে ঠেলে ঠেলে কি করছে? ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কি অন্য প্রান্তে নিয়ে, অন্য প্রান্তে নিয়ে নিয়ে গেলে এটা হচ্ছে কি, নিয়ে গেলে এটি চলন গতি, এটি চলন গতি, চলন গতি। দেখো এখানে কি বলছি, যেমন এর আগে উদাহরণ দিচ্ছি, একটি বস্তুকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এটি হবে কি, চলন গতি। এবার আসো চলন গতির পরে আমাদের কি আছে বলতে, দেখবা পর্যাবৃত্ত গতি লেখা আছে। কি আছে? পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি কোনটা কাকে বলে? কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, কি একটা সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে কি করে, একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। যেমন সূর্য চারদিকে পৃথিবী ঘুরে, কি করে? সূর্যের চারদিকে কিন্তু পৃথিবী ঘুরে। তো এটা হচ্ছে আমাদের কি, পর্যাবৃত্ত গতি। এটা কি আমাদের পর্যাবৃত্ত গতি। এবার দেখো এখানে আমরা লিখি, কোন গতিশীল বস্তু যদি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, কি আছে? পর্যাবৃত্ত গতি। কোন গতিশীল বস্তু, কোন গতিশীল কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর, যদি নির্দিষ্ট সময় পর পর, কি নির্দিষ্ট সময় পর পর, কি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, কি লিখতে পারি আমরা, একটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, নির্দিষ্ট বিন্দু দিয়ে কি লিখতে পারি, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে, একই একই দিকে একইভাবে, কি একই দিকে একইভাবে অতিক্রম করে, অতিক্রম অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বলে। দেখো এখানে লেখছে কোন গতিশীল বস্তু, যেমন সূর্যের চারপাশে কিন্তু পৃথিবী ঘোরে। তো যদি নির্দিষ্ট সময় পর পর, মানে যে কোনো একটা সময় পর পর, নির্দিষ্ট একটা সময় আছে, যেমন সকাল হয় একটা 8টা, সকাল 5টা, অথবা 4টা, অথবা 6টা দিয়ে সকাল হয়, তো একটা কি সময়, নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, মানে কি একটি সূর্যের চারপাশে দিয়ে কি ঘুরতে থাকে, একই দিকে, মানে কি একই দিকে অতিক্রম করে, তাকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। তাহলে আমরা কি লিখতে পারি, সূর্যের সূর্যের চারদিকে চারদিকে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে। তো এটা হচ্ছে কি আমাদের পর্যাবৃত্ত গতি। তাহলে এবার দেখো পর্যাবৃত্ত আর কোনো সমস্যা আছে তোমাকে যদি, এবার দেখো আমরা পর্যাবৃত্ত পরে আদৌ কি সরল স্পন্দন গতি, আমাদের কি আছে? সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি হচ্ছে কোনটা, দেখো একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে, কয় পাশে? দুই পাশে কোন বস্তু স্পন্দিত হলে তাকে কি সরল স্পন্দন বলে। যেমন সরল দোলনাকে বয়ের গতি। আবার কি আছে? বাচ্চাদের দোলনার গতি। যেমন আমি ধাক্কা দিলাম, ওটা আবার আমার দিকে আসলো, আমি আবার ধাক্কা দিলাম, ওটা আমার দিকে আবার আসলো। এখন দেখো এটা হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে আমরা এবার আসি, সরল স্পন্দন গতি কাকে বলে। এখানে লিখতে পারি কি আমরা, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন স্পন্দন গতি কাকে বলে। এবার আসো সরল স্পন্দন গতি, একটি নির্দিষ্ট বিন্দু, কি আছে? একটি নির্দিষ্ট বিন্দু,
নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে, দুই পাশে দুই পাশে কোন বস্তুর স্পন্দন, কোন কোন বস্তুর, লিখতে হয় কোন বস্তুর স্পন্দিত 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 হলে তাকে তাকে সরল স্পন্দন বলে, তাকে স্পন্দন সরল স্পন্দন বলে। দেখো, যেমন বাচ্চাদের দোলনার গতি, দোলনার গতি। দেখো, এখানে আমরা লিখছি কি, কোন নির্দিষ্ট বিন্দুর দুই পাশে, মানে কি আমরা যে দোলনাটা টানাই, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর উপরে এবং কি করি, দুই সেট আমরা কি রাখি, দুই পাশে কোন বস্তু স্পন্দিত, মানে দুই পাশে কি করি, দোলনার দুইটা দড়ি দড়ি টানাই, তারপর রশি টানানোর পরে হলে তাকে কি সরল স্পন্দন গতি বলে। তাহলে কি, যেমন সরল স্পন্দন গতি কি, বাচ্চাদের দোলনার গতি, বাচ্চাদের দোলনার গতি। দেখো, আমরা গতি কত প্রকার ও কি সম্পর্কে জানতে পারছি। তো এবার আমরা দেখি, এখানে আমাদের গতির পর আসলে কিন্তু আমাদের স্কেলার ও ভেক্টর রাশি, স্কেলার বা ভেক্টর রাশি, স্কেলার বা অধিক রাশি বলা হয়। কি বলা, অধিক রাশি বলা হয়। যেমন যদি আমরা বলি, যেসব ভৌত রাশিকে শুধু কি, যেসব 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 ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে, কি দ্বারা, মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আবার দিক নির্দেশক প্রয়োগ করা যায় না, সেগুলোকে কি স্কেলার বা অধিক রাশি বলে। যেমন যদি আমরা বলি দৈর্ঘ্য, বল, দ্রুতি, আয়তন, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি স্কেলার, এটা কি একটা স্কেলার রাশি। তো এই স্কেলার বা অধিক রাশি, তাহলে এটা আমরা দেখি একটু। যেমন স্কেলার স্কেলার বা ও ভেক্টর সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো কি, স্কেলার ও ভেক্টর। এবার দেখো, তো আমরা এটা লিখছি, এবার দেখি স্কেলার কি, আবার কি স্কেলার বা অধিক রাশি বলা হয়, স্কেলার বা অধিক রাশি, অধিক রাশি। এটা আমাদের, এবার দেখো, স্কেলার বা অধিক রাশি। এবার যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা শুধু যেসব আহ, যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ প্রকাশ করা যায়, দিক নির্দেশ দিক নির্দেশের প্রয়োজন হয় না। সেগুলোকে স্কেলার রাশি, স্কেলার বা অধিক রাশি বলে, অধিক রাশি বলে। দেখো, এখানে কি লিখছি, স্কেলার বা অধিক রাশি কাকে বলে। দেখো, যে সব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণ করা রূপে প্রকাশ করা যায়, সম্পূর্ণভাবে মান বের করা যায়, তার দিক নির্দেশনের প্রয়োজন হয় না, মানে কি এটা কোন দিকে আছে সেটা দিক হয় না, সেগুলোকে স্কেলার রাশি বলে। যেমন যদি আমরা যদি বলি এখানে দৈর্ঘ্য, যদি আমরা উদাহরণ দিই, যেমন উদাহরণ হিসেবে আমরা লেখা হলে কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, বর, দ্রুতি, কি দৈর্ঘ্য, বর, দ্রুতি। যেমন দৈর্ঘ্য, বর, আয়ত আয়তন, কাজ ইত্যাদি, আরো
আছে আমাদের অধিক রাশি, আরো কি আছে অধিক রাশি। দেখো এখানে যদি আমরা লিখি যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, যেমন দৈর্ঘ্যের মান আছে, বরের মান, এরপরে কি করা যায়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, সেগুলোকে কি বলে, সেগুলো কি স্কেলার রাশি, সেগুলো কি হবে স্কেলার রাশি। এবার আসো স্কেলার রাশি আমাদের শেষ, তাহলে কি এখানে লিখছি স্কেলার ও ভেক্টর, স্কেলার এবং ভেক্টর রাশি। তাহলে এবার যদি আমরা আসি ভেক্টর রাশি কাকে বলে, যেসব, এবার আসি আমরা ভেক্টর, ভেক্টর বা দিক রাশি, ভেক্টর বা কি দিক রাশি, দিক রাশি, ভেক্টর বা দিক রাশি। এবার ভেক্টর কাকে বলে দেখো, যেসব ভৌত রাশিকে শুধু, যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে কি বলে ভেক্টর বা দিক রাশি, তাকে কি বলবো ভেক্টর বা দিক রাশি। এবার দেখো এখানে যদি আমরা করি, তো এবার দেখো এখানে বলছে কি যেসব, যেসব ভৌত, যেসব ভৌত রাশিকে, যেসব ভৌত রাশিকে, রাশিকে সম্পূর্ণ, সম্পূর্ণ কি বলে সম্পূর্ণ রূপে প্রকাশ করা, রূপে প্রকাশ, প্রকাশ করার জন্য, করার জন্য মান ও দিক, মান ও দিক উভয় প্রয়োজন, উভয় প্রয়োজন তাকে ভেক্টর বা, ভেক্টর বা দিক রাশি বলে, তাকে ভেক্টর বা দিক রাশি বলে। দেখো এখানে যদি আমরা দেই, দেখো যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে কি করবে, সম্পূর্ণরূপে প্রকাশ করবে মান এবং দিক, টোটালটাই লাগবে আমাদের মান এবং দিক উভয় প্রয়োজন তাকে কি ভেক্টর বা দিক রাশি বলে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা সরণ, যেমন, যেমন লিখতে পারি কি সরণ, সরণ, ত্বরণ, ওজন, ওজন ইত্যাদি। এটা কি আছে মান এবং দিক আছে, মান এবং কি দিক আছে। এবার সরণ হচ্ছে কি ভেক্টর আর দূরত্ব হচ্ছে কি স্কেলার, তাহলে এখানে আমরা লিখতে পারি কি সরণ কি ভেক্টর, ভেক্টর আর, আর দূরত্ব, আর দূরত্ব হবে কি তোমার স্কেলার, স্কেলার। দেখো আমরা ভেক্টর ও স্কেলার রাশি সম্পর্কে জানতে পারছি। এবার আছে আমাদের দূরত্ব ও সরণ, দূরত্ব এবং সরণ। যেমন দূরত্ব কাকে বলে, দেখো যে কোনো দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তাকে কি বস্তুটির দূরত্ব বলে। যেমন দূরত্ব কিন্তু স্কেলার রাশি, অর্থাৎ মান আছে দিক নাই, এটা কি আছে মান আছে, দূরত্ব আবার এল দ্বারা প্রকাশ করি আমরা। তো এখানে দেখো এখানে যদি আমরা লিখি দূরত্ব কাকে বলে, যেমন যে কোনো যে কোনো যে কোনো দিকে একটি বস্তু, তাহলে আমরা এবার দূরত্ব এবং সরণের সম্পর্কে জানবো। তাহলে দেখো দূরত্ব ও সরণ, দূরত্ব সরণ। এবার আসলে দূরত্ব কাকে বলে সেটা আমরা একটু দেখি। এবার আসলে দূরত্ব যে কোনো দিকে কি, যে কোনো, যে কোনো, যে কোনো দিকে একটি বস্তু, একটি বস্তু যে দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে কি বলবে, তাকে বস্তুটির দূরত্ব বলবে, তাকে বস্তুটির, বস্তুটির দূরত্ব বলে, দূরত্ব বলে। যেমন যদি আমরা বলি যে কোনো দিকে মানে একদিকে যদি যায়, তাহলে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে কি করবে, যে বস্তু দূরত্ব অতিক্রম করবে তাকে কি বলে বস্তু, বস্তুটির দূরত্ব বলবে। এবার আমরা বস্তুটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, তাহলে কি দূরত্বটি হচ্ছে কি স্কেলার রাশি, দূরত্ব হলো, হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে একে আমরা এল দ্বারা প্রকাশ করি সব সময়, একে আমরা, একে, একে এল দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা
হয়। যেমন যদি আমরা দেখি এখানে লিখছি কি, কোন নির্দিষ্ট দিকে কোনো দিকে যে কোনো একদিকে গেল গাড়িটা এবং একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, যে দূরত্ব কি করবে এটা অতিক্রম করে, তাকে বস্তুটি দূরত্ব বলে। যেমন দূরত্ব হলো কি স্কেলার রাশি, তাকে কি আমরা এল দ্বারা প্রকাশ করা হয়। তো তোমাদের এমসিকিউ তে যদি আসে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তোমরা কি দিবা, এল। এবার আসে সরণ কাকে বলে, কি কাকে বলে, সরণ কাকে বলে। তাহলে আমাদের দূরত্ব গেছে, এবার আসি আমরা কি সরণ। এবার যদি আমরা আসি সরণ কাকে বলে, সরণ কাকে বলে। সরণ যদি করি আমরা, একটি নির্দিষ্ট দিক আছে কিন্তু এটা, আর তার আগে দূরত্ব পেয়েছে যে কোনো দিকে, আর এখানে কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তাকে বস্তুটি সরণ বলে। যেমন সরণ ভেক্টর রাশি, এর মান ও দিক উভয় আছে, কি এর মান আছে, যেমন 5 কি আছে, যেমন আমরা একটা ধরি 5 এবং একটা দিক আছে, তারপরে কি একেও এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে কি দ্বারা প্রকাশ করে, সরণ এবং দূরত্বকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা লিখি সরণ কাকে বলে, একটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট দিকে একটি বস্তু, একটি নির্দিষ্ট দিকে একটি বস্তু যে যে অতিক্রম করে, যে যে দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে তাকে সরণ বলে, তাকে কি সরণ বলে। সরণ হলো ভেক্টর রাশি, সরণ হলো কি ভেক্টর ভেক্টর রাশি, তাকে এল দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। দেখো এখানে কি লাগছে, একটি নির্দিষ্ট দিকে, যেমন একটা যদি একটা নির্দিষ্ট একটা দিক আছে, তো একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, বলো, তাকে বস্তুটি সরণ বলে। তো এখানে যদি আমরা করি সরণ, এর মান ও দিক উভয় আছে, তো কি থাকবে, মান এবং উভয় থাকবে, তাকে এগুলা প্রকাশ করা হয়। তাহলে এবার দেখো আমাদের কি দূরত্ব আছে এবং সরণ আছে, তারপর আমাদের কাছে দ্রুতি এবং বেগ, আছে। তাহলে এবার দেখো দ্রুতি কাকে বলে, একক সময়ে বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এক কথা কি, একক সময় মানে কি, এক সময়, একক সময় মানে 5 সেকেন্ডে 5 সেকেন্ডই আছে, ঠিক আছে, 5 সেকেন্ডে 5 সেকেন্ডই আছে। তাহলে কি বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, দ্রুতি বলে। কোন বস্তুর বেগের মান হচ্ছে কি তার দ্রুতির পরিমাণ। যদি আমরা বেগের মান বের করি, বেগ মান, তাহলে এটা কি হবে, মানই হচ্ছে কি তার দ্রুতির পরিমাণ। অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারই হচ্ছে দ্রুতি। সময়ের সাথে, যদি সময়ের সাথে পরিবর্তন হয়, কিসের সাথে, সময়ের সাথে পরিবর্তন হয়, তাকে কি বলে, দ্রুতি বলে। তাহলে এবার দেখো এবার আসি আমরা সূত্র করতে আসি। এবার দেখো দ্রুতি কাকে বলে, দ্রুতি সময়ের সাথে সময়ের সাথে সময়ের সাথে দূরত্ব পরিবর্তন পরিবর্তন হারকে দ্রুতি বলে, দ্রুতি বলে। সময়ের সাথে কি লাগছে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে, সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। যেমন দ্রুতির মাত্রা আছে মানে কি, এবার দেখো দ্রুতির মাত্রা হবে কি বি। এবার দেখো আমরা এল টি ইনভার্স 2, যেমন কি সরণ, সরণ অথবা দূরত্ব বাই কত, টি স্কয়ার, মানে এল বাই টি স্কয়ার, এল বাই কত, এল ইনটু কত, টি ইনভার্স 1, টি ইনভার্স কত, এল বাই টি ইনভার্স কত 1। এবার আমাদের দূরত্ব আছে। এবার দেখো আমরা যদি আসি এখানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে কিসের, সময়ের সাথে, তাহলে এবার আমরা তাকে দ্রুতি বলে। তাহলে এবার আমরা লিখি এখানে বেগ, বি ইকুয়াল টু কত, এস বাই কত, টি, এস বাই টি লিখি। তাহলে এখানে আমাদের এস হচ্ছে কি, এস হলো কি অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব, আর তোমার টি হচ্ছে সময়, এবার দেখো এখানে আমরা যদি করি, দেখো দ্রুতি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে দ্রুতি বলে। দেখো সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব মানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে দ্রুতি বলে। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে, দ্রুতি গেছে, তারপর আছে আমাদের বেগ, দ্রুতি এবং বেগ।
তো আমরা বেগ কাকে বলে সেটা আগে আমরা দেখব। যেমন কোন নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের হারই হলো বেগ। বেগকে আবার বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা লিখতে পারি কি, দেখো বেগ কাকে বলে, বেগ কাকে বলে। তাহলে বেগ কাকে বলে, দেখেন কোন নির্দিষ্ট দিকে কোন নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের হারই বেগ, সরণের হারই বেগ। এবার দেখো এখানে বেগ কাকে বলে, দেখো কোন নির্দিষ্ট কি একটা নির্দিষ্ট দিকে সময়ের সাথে সরণের হারই বেগ। একটা নির্দিষ্ট সময়ের দিক আছে, এটা কি আছে, এটা দিক আছে, তাহলে দ্রুত মানে সরণ মানে দ্রুত কোন দিকে গেছে, তো এটা যদি হয় তাহলে এটা কি বলে, বেগ বলে। এবার আসে বেগের মাত্রা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বেগের বি ইকুয়াল টু কত, এলটি ইনভার্স ওয়ান, এলটি ইনভার্স ওয়ান। যেমন এখানে দ্রুতির মাত্রা যা, সরণের মাত্রা তা। তারপর এটা দেখো আমাদের ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানবো আমরা। আর দেখো আমাদের বেগ গেছে, তো এবার আসি আমরা তারপর ত্বরণ এবং মন্দন। এখানে যদি আসি আমরা, ত্বরণের মান প্লাস আর মন্দনের মান কি হবে, মাইনাস হবে সবসময়। তাহলে যদি এবার আমরা করি, দেখো ত্বরণ কাকে বলে, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, অর্থাৎ চলমান বস্তু বেগের পরিবর্তন হারই কিন্তু ত্বরণ। তাহলে এবার দেখো এখানে যদি আমরা আসি, ত্বরণ কাকে বলে, ত্বরণ ও মন্দন সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে এখানে আছে কি, ত্বরণ, ত্বরণ ও মন্দন। এবার আসো ত্বরণ এবং মন্দন, যদি ত্বরণের ক্ষেত্রে হবে কি প্লাস আর মন্দনের ক্ষেত্রে হবে কি মাইনাস। তাহলে এবার ত্বরণ কাকে বলে সেটা আমরা একটু দেখি। ত্বরণ সময়ের সাথে কি, সময়ের সাথে কোনো বস্তু বেগের বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, হারকে ত্বরণ বলে, ত্বরণ বলে। দেখো এখানে সময়ের সাথে কোনো বস্তু মানে কি, সময়ের সাথে কোন বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে আমাদের ত্বরণের সূত্রটা কি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কি হবে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার দেখো এখানে যদি আমরা ত্বরণের সূত্রটা লিখি, ত্বরণকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, শেষ বেগ, মাইনাস কি আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই অতিক্রান্ত সময়, অতিক্রান্ত সময়। তাহলে এবার এটা যদি আমরা লিখি, তাহলে এটা যদি আমরা যেমন ত্বরণ কি এ ইকুয়াল টু কত, শেষ বেগ কত, বি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র, এটা হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র। এবার যদি আমরা এখানে লিখি, যেমন ত্বরণ সমান সমান এ, সমান সমান এ, যেমন ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি আমরা লিখি শেষ বেগ, কি শেষ বেগ, সমান সমান কি হবে আমাদের বি। আর যদি আমরা আসি আদি বেগ, আর এসে সময় কি হবে, সময়। এবার দেখো আদি বেগ কাছে কত আমাদের, আদি বেগ হচ্ছে ইউ, আর শেষ বেগ সময় হচ্ছে কি টি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যেমন এ সমান সমান বি মাইনাস ইউ বাই কত টি, এটা হলো আমাদের ত্বরণ। এবার দেখো ত্বরণের মাত্রা হচ্ছে কি, এবার আমরা আসি ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা এলটি ইনভার্স কত 2, এটা হচ্ছে কি ত্বরণের মাত্রা। এবার আসে এটা একক আছে কি, এমএস ইনভার্স 2 একক, এমএস ইনভার্স 2 এটা হচ্ছে কি ত্বরণের একক, ত্বরণকে সবসময় কি এমএস ইনভার্স দ্বারা এটা হচ্ছে কি একক। তো এবার আসো যদি আমরা এটা লিখি, তাহলে এবার এখানে যদি আমাদের ত্বরণের, আবার আমরা কি লিখছি মন্দন। এবার আসো মন্দন কাকে বলে, গতিশীল কোনো বস্তু বেগ হ্রাসের মানে কমতে থাকে হারকে মন্দন বলে। যেমন মন্দনকে সবসময় কি তোমার মাইনাস চিহ্ন হবে, কি হবে মাইনাস চিহ্ন। তাহলে এবার দেখি, এবার যদি আমরা আসি, তো এখানে মন্দন,
মন্দন যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি মন্দনের? গতিশীল কোনো বস্তু, গতিশীল গতিশীল কোনো বস্তু, গতিশীল কোনো বস্তুর বেগ হ্রাস মানে কমে, হ্রাসের হারকে হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। মন্দন বলে। যদি মন্দন বলে তাহলে এটা কি? মন্দন হলো কি? ঋণাত্মক, মানে কি? এটা হচ্ছে মাইনাস, ঋণাত্মক ত্বরণ। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। কি হবে? মন্দন হবে ঋণাত্মক ত্বরণ। এবার দেখো, গতিশীল কোনো বস্তু মানে একটি গাড়ি যদি যেতে থাকে তাহলে বস্তুর বেগের কি হবে? বেগ হ্রাসের মানে বেগ কি কমতে থাকবে, হারকে কি বলে? মন্দন বলে। মন্দন হলে সবসময় আমাদের ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক হবে। তাহলে এবার দেখো, এখানে যদি আমরা ত্বরণটা লিখি, এ সমান সমান বি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে এবার দেখি, যদি আমাদের এখানে বিটা নিয়ে আসি তাহলে বি সমান সমান কি লেখা যায় বলতো? ইউ প্লাস এটি। কি? ইউ প্লাস এটি। তো এটা কি আমাদের লিখতে পারি। তাহলে এবার দেখো, বস্তুটি যদি স্থির অবস্থা থেকে যায়, কি থেকে যায়? স্থির অবস্থা থেকে যায়, যাত্রা শুরু করে কি স্থির অবস্থা থেকে। যদি তোমাদের একটি গাড়ি কি আছে, এটা ধরো গাড়ি যেমন হেমায়তপুর থেকে, এটা হচ্ছে হেমায়তপুর থেকে তোমার যাবে সাভার। তাহলে এই যে এই হেমায়তপুরের গাড়িটা কি স্থির অবস্থা আছে, এখান থেকে যদি যাত্রা শুরু করে, কি করে? যাত্রা শুরু করে, তাহলে এখানে আদিবেগ হবে কি? স্থির অবস্থা আছে, তাহলে এটা কি হবে? আদিবেগ হবে জিরো। তাহলে এর মান হবে কি? জিরো। তাহলে এবার দেখো, আর শেষ বেগ কি? তোমার এই গাড়িটা কি সাভার গিয়ে থামছে, কোথায়? সাভারে থামছে। তাহলে কি এখানে শেষ বেগ, এখানে কি হবে? শেষ বেগ। তাহলে এবার আমরা লিখি, বস্তুটি যদি স্থির অবস্থায় থেকে যায়, বস্তুটি যদি স্থির অবস্থায় স্থির অবস্থায় স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে কি? যাত্রা শুরু করে। তাহলে এটা সূত্রটা হবে কি? আমরা এখান দিয়ে লিখি। তো যদি বস্তুটি যদি স্থির অবস্থা থাকে, মানে কি? একটু আগে বললাম যে হেমায়তপুর থেকে যদি সাভারে যায়, তাহলে হেমায়তপুর থেকে যদি গাড়িটা শুরু করে, তাহলে হেমায়তপুর স্থির অবস্থা আছে গাড়িটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? ইউ সমান সমান কত? জিরো। ইউ সমান সমান কি? জিরো। তাহলে আমরা লিখতে পারি কি? এই যে আমরা যে সূত্রটা পাইছি এখানে, বি সমান সমান কি আছে? ইউ প্লাস এটি। তাহলে বা বি সমান সমান কি? যদি জিরো প্লাস এটি দিয়ে আমাদের, তাহলে অর্থের বি সমান সমান কি? এটি। তাহলে বি সমান সমান কি? এটি। যদি স্থির অবস্থায় গাড়িটা থাকে, কি অবস্থায় থাকে? স্থির অবস্থায়। এখানে দেখো লেখা আছে কি? এখানে কি আছে? স্থির অবস্থান থেকে, মানে কি? ওই যে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, হেমায়তপুর থেকে সাভার। দেখো এখানে লেখছে স্থির অবস্থান থেকে। কোথা থেকে? স্থির অবস্থান থেকে গতিশীল কোনো বস্তু অথবা দ্রব্য ত্বরণে চলতে থাকলে বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক। যেমন এই যে হেমায়তপুর থেকে যদি যেটা আমরা গাড়ি ছাড়ি, তাহলে কি হবে? দেখো এখান থেকে যদি তোমার একসাথে স্থির অবস্থা থেকে, এটা একটা আগে অথবা একটা পয়সা, তো এখানে যে শেষ বেগের আগে কি সমানুপাতিক হবে? তাহলে এখানে বলছে কি? সময়ের শেষ বেগ কি? বস্তুর শেষ বেগ সময়ের সমানুপাতিক, মানে সময়ের সাথে এটা পরিবর্তন হবে। এবার দেখো এখানে যদি আসি, আমরা এটা পাইছি কি? বি সমানুপাতিক কত? টি। তাহলে কোন বস্তু যদি সমত্বরণে চলতে থাকে, কি ত্বরণে চলতে থাকে? যদি সমত্বরণে চলতে থাকে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা লিখতে পারি। কি লিখতে পারি? তাহলে এবার দেখো, বস্তু যদি আবার এখানে বস্তু বস্তু যদি সমত্বরণে চলতে থাকে, কি? সমত্বরণে ত্বরণে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এবার তাহলে সমত্বরণ চলতে, তাহলে আমরা কি? বি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি লিখতে পারি। তারপরটা দেখো, এখানে আর যদি আসি, কোন কোন কিছু যদি সমবয়ে বাড়তে থাকে, তাহলে শুরু এবং শেষ মানের গড় হচ্ছে কি? গড়ের মান। কি মান? গড় মান। তাহলে এবার যদি আমরা লিখি, তাহলে এবার দেখো এখানে যদি লিখি আমরা, দেখো এখানে আমরা একটা পাইছি বি সমানুপাতিক টি, আর এখানে পাইছি কি? ইউ প্লাস এটি। তারপরটা দেখো, যদি আসে কোনো কিছু যদি, কোনো বস্তু অথবা কোনো কিছু যদি
সমবয়ে বাড়তে বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে থাকে, তাহলে শুরু এবং শেষ, তাহলে শুরু এবং শেষ, শুরু এবং শেষ মানের গড় হচ্ছে, দেখো এখানে লিখি কোনো কিছু যদি সময়ের সাথে বাড়ে, কি কি সাথে সাথে বাড়ে, সময়ের সাথে বাড়ে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি কি, দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই কত, টু, ইউ প্লাস বি বাই কত, টু। তাহলে এবার যদি আমরা এটা রাখি, বা বি ইকুয়াল টু লিখতে পারি আমরা কি, ইউ প্লাস, আর বির মান পাইছি কত, এই যে টু ইউ প্লাস এটি, ইউ প্লাস কত, এটি বাই কত, টু। এটা আমরা কি পাইছি। তো এটা যদি আমরা পাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, বি সমান সমান কি লিখতে পারি বলতো, ইউটি প্লাস ইউ প্লাস ওয়ান বাই কত, টু, ওয়ান বাই কত, টু এটি, এটি। যেমন এখানে যদি আসি, আমাদের এই যে ইউ কয়টা আছে, একটা দুইটা, তাহলে কত, এখানে যদি আমরা ইউ নিয়ে আসি, ওয়ান বাই কত, টু, আর এটি। তাহলে এটা বলছে কি, আমরা কোনো কিছু যদি সমবয়ে কি সমবরে, কি সমবরে সমবরে বাড়তে থাকে, মানে কি এটা সমবরে বাড়তে থাকে, তাহলে শুরু এবং শেষ, কি শুরু এবং শেষ মানে গড় হবে কি, বি ইকুয়াল টু ইউ প্লাস বাই কত, বি বাই কত, টু। তাহলে এই যে বির মান পাইছি কত আমরা, এই যে ইউ প্লাস এটি, ইউ প্লাস কত, এটি বাই কত, টু। তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, হাফ এটি। এবার আসো আমরা অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানবো। এবার কিসের, আমরা অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা আমরা একটু দেখি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে আবার আবার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানবো। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব আবার এস দ্বারা প্রকাশ করে, তাহলে এস ইকুয়াল টু কত, বিটি, এস ইকুয়াল টু কত, বিটি। তাহলে আমরা বির মান পাইছি কত, এখানে যে ইউটি প্লাস এটি, তাহলে ইউ প্লাস হাফ এটি, আর ইনটু কত, টি আছে, ইনটু কত আছে, টি আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ এস ইকুয়াল টু কত, ইউ প্লাস হাফ এটি স্কয়ার। এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, এটা কি কি ক্ষেত্রে, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। তাহলে এবার আসি, আমরা একটা পাইছি এখানে কি অতিক্রান্ত দূরত্বের সূত্রটা পাইছি কি, ইউটি ইউ প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। তারপর এটা দেখো আমরা যদি এবার আসি, তো এবার যদি আমরা আরেকটা আসি, যদি আবার আসি, এই যে বি, বি প্লাস কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস কত, এটি। যদি বির মান আমরা আবার বসাই, ইউ প্লাস কত, এটি, আবার আবার বি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি, ইউ প্লাস কত, এটি। তাহলে এবার আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, বি স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায় বলতো, ইউ স্কয়ার প্লাস টু টু ইউ ইউ এটি প্লাস এটি স্কয়ার, কি এ স্কয়ার টি স্কয়ার, এ স্কয়ার কি টি স্কয়ার আমরা বর্গ করছি। তাহলে এখানে দেখো আমরা লিখি, বা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ, কি আছে টু এ, তাহলে কি ইউ প্লাস এটি, কি ইউটি প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, কি আছে হাফ এটি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কি ইউটি ইউটি প্লাস হাফ এটি, হাফ এটি, হাফ এটি স্কয়ার। যেহেতু এ সামনে নিয়ে আসছে আর টু সামনে নিয়ে আসছে, তাহলে এখান থেকে থাকে কি ইউটি প্লাস, এখানে ওয়ান বাই টু দিলে কোনো সমস্যা নাই আমাদের, তাহলে কি হাফ এটি স্কয়ার। তাহলে এবার দেখো এই যে হাফ এটি স্কয়ার মান কত হচ্ছে, এটা আমরা অ্যাশ পাইছি, কি পাইছি অ্যাশ, বা বি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস টু এ এস, টু এ এস। তো এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো এই যে আমরা কয়েকটা গতির সমীকরণ পাইছি, তাহলে আমরা কি কি গতির সমীকরণ পাইছি, তাহলে আমরা এখানে একটু লিখি, গতির গতির সমীকরণ গুলো আমরা কি পাইছি, সমীকরণ, ঠিক আছে, আমরা গতির সমীকরণ গুলা কি কি পাইছি দেখো। প্রথম পাইছি কি, বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপরে আমরা পাইছি, কি এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু বি প্লাস ইউ বাই কত, টু ইন্টু কত, টি। তারপর আমরা পাইছি, তারপর আমরা কিছু সূত্র পাইছি দেখো, এস ইকুয়াল টু কত, ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ হাফ এটি স্কয়ার। তারপর আমরা পাইছি কি, বি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু কি এ স্কয়ার প্লাস টু এ এস। তাহলে দেখো এখানে যে কটা সূত্র আছে আমাদের, এই কটা ভালো করে আমরা এই সূত্রগুলো পড়বা, তাহলে দেখবা আমাদের গতির যে সমীকরণগুলো আছে আমরা সম্পূর্ণ অঙ্ক পারবো। দেখবো আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো দেখবো। তো পরন্ত বস্তুর আমাদের তিনটা সূত্র আছে, কয়টা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র।
তো আমরা এই তিনটা সূত্র দেখার পরে আমরা কি করবো, আমাদের যেগুলো আমরা যেই অঙ্কগুলো যে সূত্রগুলো এই সূত্র দিয়ে আমরা তিনটা অঙ্ক করবো, তাহলে আমাদের হবে। তো এবার দেখে আমাদের পরন্ত বস্তুর সূত্র, প্রথম সূত্রটা কি বলছে, স্থির অবস্থান থেকে, কি স্থির অবস্থান, গাড়িটা দাঁড়িয়ে আছে ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সমান সময়ে কি সমান সময় সমান পথ অতিক্রম করবে, কি লেখে। এবার দেখো আমাদের প্রথম সূত্রটা আমরা দেখি এখানে, পরন্ত বস্তুর প্রথম সূত্র, প্রথম সূত্র প্রথম সূত্র কি বলছে দেখো, স্থির অবস্থান, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, একই উচ্চতা থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায়, বিনা বাধায় পরন্ত বস্তু সমান, বস্তু সমান সময়ে, সময়ে সমান সমান পথ অতিক্রম করে, সমান পথ অতিক্রম করে, ক্রম করে। এটা হচ্ছে আমাদের কি পরন্ত বস্তুর সূত্র, প্রথম সূত্রটা কি লাগছে, স্থির অবস্থান থেকে মানে একটি গাড়ি দাঁড়ানো আছে, এখানে যদি একটি গাড়ি থাকে, গাড়িটা দাঁড়ানো আছে ও একই উচ্চতা মানে কি, যেমন 5 কিলোমিটার, কত 5 কিলোমিটার, একই উচ্চতায় থেকে বিনা বাধা মানে কি, উপরে থেকে যদি একটু বস্তু আমি যদি পালাই নিচে পর্যন্ত বস্তু, তাহলে সময় পথ অতিক্রম করবে, কি সমান সমান পথ অতিক্রম করবে। তারপর দেখো এবার আসে দ্বিতীয়টা কি বলছে, স্থির অবস্থান থেকে মানে কি, উপরে থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত বস্তু নির্দিষ্ট সময় মানে কি, এটা সময় কি বলছে, এবং পর্যন্ত বেগ বি ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের কি পাতিক, সমানুপাতিক। তাহলে এবার আমরা লিখতে পারি কি দ্বিতীয় সূত্রটা, আমরা এবার একটু দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্র, স্থির স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, পরন্ত কি পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, একটা সময় দেওয়া আছে, নির্দিষ্ট সময়ে কি লাগছে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত তো বেগ, কি আছে, প্রাপ্ত বেগ ওই সময়ের সময়ের সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে এখানে যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি কি বি সমানুপাতিক কত টি, মানে এখানে সময় এবং বেগ বলছে, কি বলছে, সময় এবং বেগ বলছে। তাহলে কি স্থির অবস্থান থেকে মানে কি, একটি গাড়ি দাঁড়ানো অবস্থান থেকে বিনা বাধা মানে উপরে থেকে যদি একটি বস্তু আমি নিচে পালাই, তাহলে পর্যন্ত বস্তু নির্দিষ্ট, তাহলে কি বি সমানুপাতিক কত টি, তাহলে কি হবে বি সমানুপাতিক টি। এবার আসে তৃতীয় সূত্র, এবার আসে আমরা তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র তৃতীয় সূত্র বলছে কি দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় যে দূরত্ব মানে এস এর মান উপরে থেকে যদি দূরত্ব অতিক্রম করে, তাই তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি এই সমানুপাতিক 30, যেহেতু বলছে বর্গের সমানুপাতিক, উচ্চতা এখানে দেওয়া হবে, তার আগেটা আমরা বলছি কি বেগ, তার আগেটা আমরা বলছি কি দেখো সূত্র মনে করে, তার আগেটা হচ্ছে কি বেগ, আর এখানে হচ্ছে কি দূরত্ব। তাহলে এবার দেখো স্থির অবস্থান থেকে, তাহলে এটা আমরা লিখি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কি, বিনা বাধা পরন্ত বস্তু, পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব কি অতিক্রম করে, অতিক্রম করে ওই সময়ে, ওই সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের
সমানুপাতিক সমানুপাতিক তাহলে কি এইচ সমানুপাতিক কত টি স্কয়ার। এখানে বলছি কি দেখো স্থির অবস্থান থেকে মানে কি একটি কথা স্থির মানে দাঁড়ানো অবস্থা থেকে অথবা বিনা বাধা মানে কি বিনা বাধা অন্তর্বস্তু মানে উপর থেকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে কি করে যে দূরত্ব অতিক্রম যে উচ্চতা কি অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক কত টি স্কয়ার। তাহলে এখানে আমরা অন্তর্বস্তুর ক্ষেত্রে যদি লিখতে পারি তিনটা সূত্র এবার দেখো বি বি সমান সমান কি ইউ প্লাস জিটি ইউ প্লাস কত জিটি জির মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তারপর হচ্ছে এইচ এইচ এর মান লিখতে পারি কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হাফ এর জায়গায় কি হবে জি জিটি স্কয়ার। তারপর আমাদের লাস্টের সূত্র আছে বি স্কয়ার ইকুয়াল টু কত এ স্কয়ার প্লাস 2জি এইচ এটা হচ্ছে কি আমাদের পন্তবস্তুর সূত্র। এটা হচ্ছে আমাদের কি পন্তবস্তুর সূত্র। এবার দেখো আমরা কিছু উদাহরণ দেখি। একটা উদাহরণ দেখি আমরা একটি গাড়ির বেগ 5 এমএস ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 এমএস ইনভার্স 1 হয় তাহলে গাড়িটির ত্বরণ বের করো। আমাদের কি বলছে তাহলে এর মান আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখি আমরা। এখানে দেখো সুষম বেগে কি বলছে বেগে সুষম বেগে তাহলে আদিবেগ আছে কত আমাদের এখানে আদিবেগ আছে কত 5 এমএস ইনভার্স 1। তাহলে এখানে আদিবেগকে কি দ্বারা প্রকাশ আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি 5 এমএস ইনভার্স কত 1 আর তোমার সুষম বেগে বৃদ্ধি পেয়ে এত সেকেন্ড পরে 45 এমএস ইনভার্স 1 হয় তাহলে শেষ বেগ কত আছে আমাদের 45 শেষ বেগ বি সমান সমান কত 45 এমএস ইনভার্স 1। তাহলে আমাদের সময় আছে কত সময় আছে 10 সেকেন্ড সময় টি ইকুয়াল টু কত 10 সেকেন্ড তাহলে আমাদের কি ত্বরণের মান বের করতে হবে ইকুয়াল টু তাহলে এটাকে কি করব আমরা ত্বরণের মান বের করব। তাহলে দেখো আদিবেগ ইউ শেষ বেগ বি সময় টি আর এসে কি ত্বরণের মান নির্ণয় করব। তাহলে এবার আসি আমরা ত্বরণের সূত্রটা। আমরা জানি ত্বরণের সূত্র কি এ ইকুয়াল টু কত বি মাইনাস ইউ বাই কত টি। তাহলে বির মান কত আছে আমাদের 45 আর হচ্ছে 5 আর হচ্ছে কত 10 এমএস ইনভার্স 2 এমএস ইনভার্স কত 2। তাহলে এবার দেখো এখানে কত আছে 40 বাই কত 10 তাহলে সমান সমান কত আসবে। তাহলে এখানে আমাদের কত আছে দেখো যদি আমরা ইয়ে করি তাহলে এখানে কত 4 এমএস ইনভার্স কত 2 এটা হচ্ছে আমাদের কি ত্বরণ অতএব ত্বরণের মান কত 4 এমএস ইনভার্স কত 2 এই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো যে আমরা এই সম্পূর্ণ ক্লাস করলাম তো এখানে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবা। ওকে আল্লাহ হাফেজ।